আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, বাংলাদেশের নিয়মিত আয়োজন ইভ্যালি নিউজ অ্যান্ড ভিউজে। বিশ্বব্যাপী যে করোনার দুর্যোগ, এই দুর্যোগের মধ্যে বাংলাদেশের দুর্যোগে একটি নতুন সংযোজন, সেটা হচ্ছে ঘূর্ণিঝড় আমফান। সেটি ধেয়ে আসছে বাংলাদেশের দিকে এবং বুধবার সন্ধ্যার দিকে এটি বাংলাদেশ উপকূলে আঘাত আনতে পারে, এরকম একটা আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় আমাদের করণীয় কি রয়েছে? সরকারের পক্ষ থেকে যথেষ্ট ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রায় 22 লাখ মানুষকে আশ্রয়কেন্দ্র নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, খাদ্য সামগ্রী ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আর কি ধরনের উদ্যোগ এই মুহূর্তে আমাদের জন্য খুবই প্রয়োজন, কতটুকু ঘাটতি রয়েছে বা ঘাটতি থাকলে সেটি বা দ্রুত সময়ের মধ্যে কিভাবে তা নিষ্পত্তি করা যায়, এইসব বিষয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের বাংলা ভিশনের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ডক্টর AQM মাহবুব। আমাদের সঙ্গে স্কাইপিতে সংযুক্ত হবেন বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর AKM সাইফুল ইসলাম, এবং আরও সংযুক্ত হবেন ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের প্রতিষ্ঠাতা পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর খন্দকার মোকাদ্দেম হোসেন। আমরা আলোচনা যাওয়ার আগে যথারীতি একটু দেখে নিতে চাই বাংলা ভিশনের সর্বশেষ সংবাদ শিরোনামগুলো। ধেয়ে আসছে সাইক্লোন আমপান, জলোচ্ছ্বাস হতে পারে 5 থেকে 10 ফুট, কালী উপকূলে আঘাত হানতে পারে আশঙ্কা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর। দেশে করোনার ভয়াবহতা বাড়ছে, আরও 21 জন সহ 370 জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা 25,000 ছাড়িয়েছে। বিভিন্ন সড়কে দুর্ঘটনায় 10 জনের মৃত্যু, করোনার মাঝেও ছুটছে মানুষ, বাস না চললেও বেপরোয়া ট্রাক, মাইক্রো সহ কিছু যানবাহন। 2,05,144 কোটি টাকার এডিপি অনুমোদন, সর্বোচ্চ বরাদ্দ পরিবহনের, স্বাস্থ্য খাতে বাড়ল প্রায় 3,000 কোটি টাকা। আমরা শুরুতে একটু যেতে চাই বার্তাকক্ষে রয়েছেন আমাদের বার্তার সম্পাদক শারমিন রিনভি। রিনভি, আমাদেরকে একটু জানাবেন ঘূর্ণিঝড় আমফান সম্পর্কে সর্বশেষ পরিস্থিতিটি। ধন্যবাদ আপনাকে। আমাদের কাছে যেটা, আপনি তো আমাদের হেডলাইন শুনেছেন, হেডলাইনের পরে দ্যাট মিনস 10:30 নিউজের পরে আমার কাছে যতটুকু নিউজ এসেছে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আবহাওয়া অফিসের 9টার বুলেটিনে বলেছে যে এটি উত্তর দিকে অগ্রসর হচ্ছে এবং বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। আর আবহাওয়া অফিস কিন্তু বলেছে বুধবার 20 মে বিকাল থেকে সন্ধ্যার মধ্যে সুন্দরবনের পাশ দিয়ে এটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল অতিক্রম করবে। কিন্তু এটা যদিও আগামীকাল মানে বুধবার অতিক্রম করবে, কিন্তু এর মধ্যে আজ রাত থেকে দ্যাট মিনস 12টার পর থেকে ভোর রাতের দিকেই উপকূলীয় এলাকায় প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হবে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। আর তারা বলেছে যে ঘূর্ণিঝড়ের কেন্দ্রে 85 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 220 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এবং এখন বর্তমানে আমাদের প্রতিনিধিরা জানিয়েছে, কক্সবাজার প্রতিনিধি জানিয়েছে যে সাগর খুবই বিক্ষুব্ধ। আর তবে বিপদ সংকেত কিন্তু এখনও আগেরটাই বহাল রয়েছে। আর আমি একটু আপনাকে জানাতে চাই, রাত 10:30 পর্যন্ত অলরেডি 4,53,000 মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে এবং সরকারের লক্ষ্য 20 লাখ মানুষকে 12,078টি আশ্রয় কেন্দ্রে সরিয়ে 22 লাখ কি নয়, না আমাদেরকে জানিয়েছে 20 লাখ। কারণ আমরা মন্ত্রীর সাথে 9:30টার দিকে আমরা কথা বলেছি, উনি তাই বলেছেন। আচ্ছা, আর যেটা হচ্ছে যে রাত 12টার পরও মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হবে, কারণ আপনি জানেন যে মানুষ আসলে শেষ মুহূর্ত পর্যন্ত তার বাড়িতে অপেক্ষা করতে চেষ্টা করে। আর নৌবাহিনী আমাদেরকে জানিয়েছে, আইএসপিআর কি জানিয়েছে আমি সেটা বলি, একটু আগে আমি পেয়েছি। আইএসপিআর বলেছে যে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা আমপান পূর্ববর্তী ও পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে এবং নৌবাহিনী জানিয়েছে 25টি জাহাজ প্রস্তুত রয়েছে, এটা কিছুক্ষণ আগে জানিয়েছে। আর প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে আমাদেরকে একটু আগে প্রেস রিলিজ একটি পাঠিয়েছে, সেখানে বলেছে, যেটা কিনা আমরা নিউজে দিতে পারিনি 10:30 নিউজে, সেটা প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বলেছে যে সার্বক্ষণিক প্রধানমন্ত্রী পরিস্থিতি মনিটরিং করছেন এবং উনি বলেছেন, উনি নির্দেশ দিয়েছেন আজ রাতের মধ্যেই
মানে সকলকে, উপকূলীয় এলাকায় যত মানুষ আছে তাদের প্রায় সকলকেই যেন আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আর মন্ত্রী আরেকটি বিষয় আমাদেরকে জানিয়েছেন যে করোনা পরিস্থিতিতে সবাই এটা নিয়ে দুশ্চিন্তা আছে যে আশ্রয়কেন্দ্রগুলিতে কিভাবে কি হবে। তো উনি বলেছেন যেটা যতদূর সম্ভব সামাজিক দূরত্ব মেনটেন করার চেষ্টা করা হবে, এবং এদের মধ্যে যদি কেউ করোনা আক্রান্ত থাকে তাদেরকে আলাদা রাখার ব্যবস্থা করা হবে। এই হলো আমার কাছে করোনারি আছে। আর করোনারিয়া না, সরি আপনাকে বললাম আমফান নিয়ে। অনেক ধন্যবাদ শারমিন রিনভি আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আচ্ছা, ধন্যবাদ। অধ্যাপক মাহবুব, যে বিষয়টি এর মধ্যে নতুন আতঙ্কের বিষয় সৃষ্টি করেছে এখন সবাই আমরা উপলব্ধি করছি। প্রশ্ন হচ্ছে যে সামাজিক দূরত্ব বজায় রেখে বা শারীরিক দূরত্ব বজায় রেখে 12,000-এরও বেশি আশ্রয়কেন্দ্র রেডি রাখা হয়েছে, এবং যেগুলো আশ্রয়কেন্দ্র বা ফর্মাল যে আশ্রয়কেন্দ্রগুলো তার বাইরে অনেক স্কুল কলেজ খোলা রাখা হয়েছে। এটি অবশ্যই তাৎক্ষণিক সিদ্ধান্ত, সরকারের এটা আমরা ধন্যবাদ দিতেই পারি। এখানে 51 লাখ মানুষ তাদের থাকার অ্যাকোমোডেশনের ব্যবস্থা আছে, কিন্তু নেওয়া হচ্ছে 22 লাখ। এই অবস্থায় যদি প্রশ্ন করি যে এই করোনাকালীন এই অবস্থায় এটার ইম্প্যাক্ট কি পড়তে পারে, আমি অন্য প্রভাবটি বিষয়ে পরে আসছি, আগে করোনার বিষয়টি মানে যদি রিলেট করি তাহলে এটি কেমন অবস্থা দাঁড়াতে পারে? এটা এমনই একটা সময়, এই দুর্যোগটা আমাদের আসলো যে প্রতি বছরই এরকম একটা সিজনে আসে, কিন্তু এবার একদিকে যেমন করোনার প্রাদুর্ভাব এবং একটা প্যান্ডেমিক অবস্থায় আছে, মানুষ ভীত সন্ত্রস্ত, ঘরের থেকে বের হতে পারতেছে না, কাজে করে যেতে পারছে না, এমন একটা সময়। আরেকটা সময় রমজান, বুঝতে পারছেন, এই দুইটাই কিন্তু মানুষকে এখন ঘরের থেকে বের হওয়াটা খুব রিস্কি হয়ে যাচ্ছে। আর এই রিস্কও যেমন দেশের জন্য, একটা ব্যক্তি একটা পরিবারের জন্য কিন্তু এটা একটা রিস্ক। তো সরকার যে কাজটা করছে, আমাদের কিন্তু সাইক্লোন শেল্টার মাত্র 3,500 থেকে 4,000-এর বেশি না, কিন্তু এখন এই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে গেলে এইগুলি কিন্তু যথেষ্ট না। আর এটা তো সমস্ত উপকূলে আমাদের 4,000-এর মতো আছে, কিন্তু আমাদের যেখান থেকে হিট হইতে পারে, সুন্দরবন বা এই অঞ্চলটা বেশি, সাতক্ষীরা এটা দিয়ে হইতে পারে, এই অঞ্চল হয়তো 2,000 বেশি নাই। এই জন্য সরকার এই যে স্কুলগুলিকে জয়েন করছে, এই জন্য তাদের সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে পারে। এটা একটা ভালো আইডিয়া সরকারের, যে স্কুলে অত্যন্ত আশ্রয় নেক যাতে করে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা যায়। তো এটা গুরুত্বপূর্ণ, ভালো কাজ করছে এটা। আর আরেকটা যে জিনিসটা, যে এখন রমজান হওয়ার কারণে এই যে লোকজন যে যাবে, এটা একটা দীর্ঘ সময়, আজকে রাত 12টার থেকে আগামীকাল রাত 12টায়, এর মধ্যে যে কোনো সময় হিট করবে। হ্যাঁ, এখন হিট করবে কখন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। দিনের বেলা না রাতের বেলা, জ্বরের সময় না ভাটার সময়, বুঝছেন। দিনের বেলা হলে তো একটা সুবিধা আছে, মানুষ দেখতে পারে, চলাচলের সুবিধা এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা সহজ হয়। এবং রাতের বেলা হলে সেটা কঠিন হয়ে পড়ে, কারণ ওখানে তখন ইলেকট্রিসিটি থাকবে না, ন্যাচারালি রাস্তাঘাট ডুবে যাওয়ার সম্ভাবনা আছে, হেভি বৃষ্টি হবে, এই সমস্ত কারণ হতে পারে। আর জোয়ারের সময় যদি হয়, যেমন আগামীকালের জোয়ার হচ্ছে যে জোয়ার হবে 11টার সময়, আবার আগামী রাত্র 11টায় জোয়ার হবে, ভাটা হবে আগামীকাল এই আজকে ভোর 5টার দিকে ভাটা হবে, আবার সন্ধ্যা 6টার দিকে ভাটা হবে, আবার এই রাত এরকম মানে 12 ঘন্টা পর ভাটা হবে। যদি মনে করি আগামীকাল বিকালের দিকে হয়, হ্যাঁ, মানে ভাটার সময় হয়, তাহলে আমরা বেঁচে গেছি। কিন্তু আমরা একটা বেঁচে গেছি, সেটা ভালো, সেটা হচ্ছে এই সাধারণত 91 তারপরে 70-তে যেই ঘূর্ণিঝড়গুলো হয়েছে, অথবা শিরর আইলাগুলো হয়েছে, তখন হয়েছিল কি, হয় আমাবস্যা পূর্ণিমা এবং জোয়ারের সময়। এই হলে সবচেয়ে বেশি জলোচ্ছ্বাস তখনই হবে যদি আমাবস্যা পূর্ণিমা এবং যদি ওইটা জোয়ারের সময় হয়, তখন হলে কিন্তু একটা হাইয়েস্ট ইম্প্যাক্ট হবে। তো এখন এখানে একটা বেঁচে গেছে, আমাদের পূর্ণিমা তো নাই, এখন আমাবস্যাটা হবে। আমাবস্যাটা মানে যে ঈদের আগের দিন আমাবস্যা হবে, তো ঈদের আগের দিন না, কালকে ঈদের আগের দিন না, আমাবস্যা 4-5 দিন আগে এটা হচ্ছে। এটা একটা আমার ভালো দিক, ইম্প্যাক্টটা কম হবে, মানে জলোচ্ছ্বাস ইম্প্যাক্টটা কম হবে। আর এখন বোঝা যাবে আগামীকাল কখন হবে, এটা কি দুপুরের দিকে হবে, না এটা রাত্রের মিড নাইটে হবে, না খুব সকালে হবে অথবা বিকাল হবে। সকালে এবং বিকালে যদি হয় তাহলে ভাটার সময়, তখন কিন্তু ইম্প্যাক্টটা কম হয়, মানে জলোচ্ছ্বাসটা কম হবে। আর ইম্প্যাক্টটা নির্ভর করে বাংলাদেশে এমনি উপকূলীয় অঞ্চল একদম ফ্ল্যাটল্যান্ড, বিশেষ করে নোয়াখালীর থেকে সাতক্ষীরা পর্যন্ত পুরোটাই ফ্ল্যাটল্যান্ড, সুন্দরবন সহ। এখন এই অঞ্চলটা হয় কি, ইম্প্যাক্টটা ধাপে ধাপে হয়। প্রথম যখন ল্যান্ড ইম্প্যাক্টটা হয়, হ্যাঁ, তারাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ইম্প্যাক্টটা সবচেয়ে ঝড় হওয়াটা বেশি হয়, 1, 2 নম্বর হয় ভারী বৃষ্টি হয়, 3 নম্বর জলোচ্ছ্বাসটা হয়। এই 3টা কিন্তু তারা পায়। আস্তে আস্তে উপকূল থেকে যখন মেইনল্যান্ডে চলে যায়,
তখন কিন্তু জলোচ্ছ্বাসটা কম থাকবে, ভারী বৃষ্টিটা কিছু থাকতে পারে, আর ওই যে এই রাস্তাঘাটে একটা ব্যাপক ক্ষতি হয়, এগুলি কিন্তু হবে। আমরা আলোচনা আসবো, আপনার কাছে আবারও আসবো অনেক প্রশ্ন নিয়ে। আমি একটু যেতে চাই ডক্টর সাইফুল ইসলাম, আপনার কাছে আমার প্রশ্নটি প্রথমেই বলা হচ্ছে আমফানকে সুপার সাইক্লোন এবং এই দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে চিহ্নিত করা হচ্ছে, যা সিডর থেকেও অনেক শক্তিশালী বলে আপনাদের মতো বিশেষজ্ঞরা মন্তব্য করছেন। এই অবস্থায় এটি কতখানি বিরূপ প্রভাব ফেলবে বা আশঙ্কার জায়গাটি কোথায় কোথায় রয়েছে আমাদের জন্য? প্রথমে আমি বললি যে সুপার সাইক্লোন জিনিসটা কি। এখন বাতাসের গতিবেগ যদি 220 কিলোমিটার পার আওয়ারের বেশি হয় ঘন্টায়, সো সেই ধরনের সাইক্লোনকে সুপার সাইক্লোন বা ক্যাটাগরি 5 বলা হয়। তো এই সাইক্লোনটা আসলে যখন 1300 কিলোমিটার দূরে ছিল, তখন তার যে গতিবেগ ছিল প্রায় 240 বা 260 এর মতো, সেই গতিবেগটা কিন্তু আস্তে আস্তে রিডাকশন হয়েছে, এবং সেই রিডাকশন হয়ে এই মুহূর্তে 185 বা 90 কিলোমিটারের মতো আছে। এবং একটা খুব ভালো খবর হচ্ছে, আগের যে ফোরকাস্টটা ছিল তার থেকেও আরেকটু রিডাকশন হবে, অর্থাৎ বাংলাদেশ এবং মানে পশ্চিমবঙ্গ যে উপকূল দিয়ে যখন তার মেইন যে যেটা বলা হয় সেটা যখন অতিক্রম করবে, তখন সাইক্লোনের গতিবেগ 130 কিলোমিটার বা এরকম হতে পারে। তো এটা যদি এই গতিবেগে চলে, তা আগামীকাল হয়তো সন্ধ্যা 6টার নাগাদ সেই সময় অতিক্রম করবে। তো এখন এই সুপার সাইক্লোন জিনিসটা হয় এই অঞ্চলে বেশি। এখন দেখা যাচ্ছে যে প্রতি বছরই, গত বছর আমরা 2টা সাইক্লোন দেখলাম, ফানি এবং বুলবুল। এর আগে আমরা সাইক্লোন দেখলাম রোয়ানু, মোরা। তো আমরা অনেক বেশি সাইক্লোন দেখছি। এর কারণ হচ্ছে সাইক্লোনের ফরমেশনের জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে তাপমাত্রা। এবং আপনারা জানেন বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে অলরেডি 1 ডিগ্রির উপর তাপমাত্রা বেড়ে গেছে, এবং 70% তাপমাত্রা হিট অ্যাবজর্ব করে ওশেন। তার ফলে যেটা হচ্ছে ওশেন উত্তপ্ত হয় এবং সাইক্লোনের অনুকূল পরিবেশ তৈরি হয়। আর একটা যেটা হচ্ছে যে ফানেল আকৃতি, এই কারণে দেখা যায় যে সাইক্লোন উৎপত্তি হলেও সাইক্লোনের যে গতিপথ সেটা ক্লকওয়াইজ, এবং সেটা আসলে বে অফ বেঙ্গলে হয় পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে এসে হিট করে। তো এই সাইক্লোনটার অন্যান্য সিডরের থেকেও শক্তিশালী ছিল এবং ক্রমান্বয়ে গতি কমছে। তারপরেও এটা যে 130 কিলোমিটার আসলে সে একটা ধ্বংস চেহারা নিয়ে আসবে, এবং জলোচ্ছ্বাস হবে যেটা অধ্যাপক মাহমুদ বলেছেন, এবং বৃষ্টিপাত হবে। এবং তারপরেও আমরা মনে করি যে এখানে সাইক্লোনটা কোন জায়গায় আঘাত করছে সেটার উপর খুব নির্ভর করে। এই মুহূর্তে তার মানে আমরা ধরে নিতে পারি, মানে আমরা একটু খানিকটা আশাবাদী হতে পারি যে এটি অনেকখানি দুর্বল হয়ে আসছে, এবং এই ক্ষেত্রে কি আমরা সুপার সাইক্লোন শব্দের উচ্চারণ করতে পারবো এই যেই গতিবেগে এটি আঘাত হানার সম্ভাবনা রয়েছে সেদিক থেকে? এই সাইক্লোনটা সবসময় এখন সুপার সাইক্লোনই বলা হবে, কিন্তু যখন সে আঘাত হানবে তখন সে আসলে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হবে। তো সেটা অনেক কম গতিবেগের, এবং সেটা তখন আঘাত করার সময়টা আর যখন ফর্ম করেছে যত গতিবেগ সর্বোচ্চ ছিল ওটাই টার্ন হবে, এটা ক্যাটাগরি 5ই হবে। আর একটা জিনিস বলতে চাচ্ছিলাম, এটা যেহেতু এখন পশ্চিমবঙ্গ তার মেইন যে সেন্ট্রাল এখান দিয়ে যাবে, এবং ডান দিকে থাকবে সুন্দরবন, এবং আপনারা দেখেছেন যে বুলবুল সাইক্লোনের সময় কিন্তু এই সুন্দরবন আমাদেরকে রক্ষা করেছিল। তো এই দিক থেকে চিন্তা করলে হয়তো আমরা অনেকটা, এবং আল্লাহর হয়তো রহমত হবে, রোজার সময় আমরা হয়তো অনেকটা হয়তো বাঁচতে পারবো। এবং অলরেডি বলা হয়েছে যে আমরা একটা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে আছি, অনেক চ্যালেঞ্জ নিয়ে আসছে। আর জলোচ্ছ্বাসের আমি এই জায়গাটায় একটু প্রশ্ন করতে চাই যে ঘূর্ণিঝড় বা বন্যা জলোচ্ছ্বাসের মতো বিষয়গুলো তো সুন্দরবন সবসময় বুক চিতিয়ে দেয়, যে সুন্দরবন আমাদের আশীর্বাদ হিসেবে, প্রকৃতির আশীর্বাদ হিসেবে রয়েছে বাংলাদেশের জন্য। কিন্তু যদি সুন্দরবন দিয়ে বা খুলনা অঞ্চল দিয়ে স্থলভাগে ঢোকে ঘূর্ণিঝড়টি, সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির আশঙ্কা নিশ্চয়ই আমরা আশা করতে পারি অনেক কম হবে। কিন্তু এরকম কি এক্স্যাক্টলি বলা যাচ্ছে যে, বা আমরা আশা করতে পারি যে খুলনা অঞ্চল দিয়েই এটি ডেফিনেটলি ঢুকবে স্থলভাগে? এখন পর্যন্ত ওর ট্র্যাকটা কনসিস্টেন্ট আছে, কিন্তু এটা একেবারেই কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না, কারণ দেখা যায় 6 ঘন্টা আগে সে গতিপথটা একটু ডানে 10 কিলোমিটার বা বায়ে 10 কিলোমিটার চলে যেতে পারে, বা 20 কিলোমিটার। বাট
এখন পর্যন্ত যে গতিবেগ এটা হয়তো চিটাগাং বা নোয়াখালী ওই দিকে যাবে না, এটা বোঝা যাচ্ছে। বাট এটার একটা রেডিয়াস আছে, আপনারা জানেন যে 100 কিলোমিটার, তার মধ্যে এসে এটার থাকবে, প্রভাব থাকবে। আরেকটা জিনিস প্রফেসর মাহবুব যেটা বলেছেন, যেটা আসলে কখন হয় সেটা খুব ইম্পর্টেন্ট। এটা কি জোয়ারের সময় না ভাটার সময়? তো এখন মোটামুটি হয়তো মেইন যে আইটা সেটা ক্রস করবে 6টার দিকে, তো তখন হয়তো পানির লেভেলটা একটু কম থাকতে পারে। আরেকটা যেটা হচ্ছে যে আমাদের স্প্রিং টাইড যেটা বলে, ভরা কাটাল, সো এই সামনে অমাবস্যা আছে, এখন অলরেডি আস্তে আস্তে স্প্রিং টাইডের দিকে অনেকটাই চলে আসছে, তো একটু জলোচ্ছ্বাস হয়তো একটু বেশি থাকবে এবং সবকিছু মিলে হয়তো বোঝা যাবে। আসলে এখন পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে 5 থেকে 10 ফিট, বাট এটা আরো কমে আসতে পারে আর কি। অধ্যাপক সাইফুল ইসলাম, আমাদের সঙ্গে আপনি থাকুন, আমি আবারও আসবো আপনার কাছে প্রশ্ন নিয়ে। অধ্যাপক মাহবুব, কি ধরনের আর প্রভাব পড়তে পারে? আমরা যদি বোরো ধানের কথা নিয়ে আসি একটু আলোচনায়, যে কৃষকের যে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে এবং করোনা দুর্যোগের মধ্যেও সরকারের অনেক ধরনের উদ্যোগের ফলে 65% বোরো ধান এর মধ্যে কাটা হয়ে গেছে, কিন্তু তারপরেও কিন্তু আশঙ্কার বিষয় যেটি 35% বোরো ধান এখনও মাঠে রয়ে গেছে। যেই গতি নিয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান, সেক্ষেত্রে কৃষকের ক্ষয়ক্ষতির আশঙ্কাটি মানে কেমন হতে পারে? এটা নির্ভর করবে, যেটা আমি আগে বলছি, একটা হলো জলোচ্ছ্বাস, আর একটা হলে মানে ভারী বৃষ্টি। যদি ভারী বৃষ্টি হয় তাহলে উপকূলের ভিতর থেকে বাইরে হয়ে যখন ইন্টেরিয়র ঢুকবে, আরও ল্যান্ডের দিকে ঢুকবে, যেমন যশোরী অঞ্চল বা ফরিদপুর, গোপালগঞ্জ এই সমস্ত অঞ্চলে ঢোকে, তখন কিন্তু প্রধানটা অ্যাটাক করে বেশি। একেবারে উপকূলীয় অঞ্চলে কিন্তু প্রধান তেমন নাই, সেখানে যেটা আছে মৎস্যের ক্ষতি হবে সেখানে। কিন্তু অন্যান্য ধরনের ফসলও দিয়েও রয়েছে, 8 লাখ টন গম রয়েছে অঞ্চলে বা বরিশাল অঞ্চলে, তরমুজ রয়েছে, মৌসুমী ফলের সেগুলো হবে। কিন্তু আমরা যেটা দেখে একটা ধান বড় মনে করি আর একটা মাছ বড় মনে করি, এরপর তো অন্যান্য যে সবজি আছে। এখন এইগুলি এখন নির্ভর করবে দুটো, একটা বললাম যে জলোচ্ছ্বাসে অ্যাটাক হয়েছে কিনা এক, আর 2 নম্বর হলো সেখানে আপনার ভারী বৃষ্টিপাত হয়েছে কিনা। ভারী বৃষ্টিপাত হলে কি জমিটা তলিয়ে যাবে অথবা মৎস্যের ডুবে যাবে এটা। আর আমি আজকেও দেখলাম যে আমাদের উপকূলীয় অঞ্চল প্রায় 80% মতো বোরো ধানটা হারভেস্ট হয়ে গেছে, যেটা আমাদের হাওড় অঞ্চলে প্রায় পুরোটাই হয়ে গেছে। এখন সেদিক থেকে একেবারে খারাপ অবস্থায় নাই। আর চিংড়ির ঘের বা ওই সমস্ত ঘের এই বছরে করোনার প্রকোপে কিন্তু চিংড়ির ঘের কতটা করছে আমি জানি না। এমনিতেই করোনার কারণে বাহিরে বিক্রি করতে পারছে না, কৃষকরা তেমন নিশ্চয়ই করে নাই, কিন্তু তারপরেও তো ডেফিনেটলি কিছু একটা থাকবে, সেটা হবে। তারপরে যেটা হবে যে উপকূলীয় অঞ্চলে আমি একটা যেটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে উপকূলীয় অঞ্চলে গত 20, 30, 40 বছরে কিন্তু এই যে গ্রাম অঞ্চলের ঘর বাড়ির যে ধরন পাল্টায়নি বেশি। এখনও প্রায় 80% মতো বাড়িঘর কাঁচা ঘর, এর ভিতরে প্রায় 1/3 একেবারেই কি বলবো ঝড়ে ভেঙে যাবে। এইটা আমাদের একটু হাত দেওয়া দরকার। এখন সরকার বড় বড় প্রজেক্ট হাত দিচ্ছে এবং সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্টে বড় বড় সক্ষমতাও আছে বাংলাদেশে। এখন যেটা উপকূলীয় অঞ্চলের দরকার, যেমন ঢাকায় আমাদের বিল্ডিং কোড আছে, হাউজিং কোড আছে, এই উপকূলীয় অঞ্চলের জন্য, বিশেষ করে গ্রাম অঞ্চলের জন্য বা শহরের জন্য এক বিল্ডিং কোড তৈরি করতে হবে। এবং সেখানে যেটা করতে হবে যে এই গ্রাম অঞ্চলের ভিতরে যারা দরিদ্র, তাদের তো করা যাবে না বেশি একটা, কিন্তু যারা ধনী শ্রেণী তাদের ঘর বাড়ি 2 তলা 3 তলা যদি করে, সরকার যদি ফ্রি ডিজাইন দিয়ে দেয় এবং যদি সফট লোন দেয়, হাউজিং লোন দেয়, তাহলে এইগুলি হবে একটা শেল্টার। আমরা কি বলতে পারি যে এখানে সরকারের নজরদারিটা একটু কম রয়েছে, যেহেতু বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ কবলিত একটি অঞ্চল, সেখানে উপকূলীয় অঞ্চলে মানুষজন অনেক সময় আমরা খুব মানে গুরুতর কিছু ঘটলে তাৎক্ষণিকভাবে অনেক ধরনের ব্যবস্থা নিয়ে থাকি, কিন্তু সময় থাকতে কেন এই ধরনের পরিকল্পনা মানে নিয়ে এগুলো করা হচ্ছে না? আচ্ছা, এইটা হয় না, এইটা হয়তো একটা লেকিংস, আমাদের বড় লেকিংস। কিন্তু আমি বলবো এখন সময় আসছে এই কারণে আপনি দেখেন এখন বড় ঘর, বড় ভালো কাঠের ঘর তেমন নাই, কাঠ খুব দামি হয়ে গেছে। এখন মানুষ কিন্তু ইট সিমেন্ট রডে চলে গেছে, এবং এটা একটা ভালো দিক। উপকূলে 2 তলা 3 তলা বাড়িঘর যদি তারা সচ্ছল তৈরি করতে পারে সফট লোনে এবং ফ্রি ডিজাইনে, ওইগুলি কিন্তু একটা শেল্টার হবে প্রতিবেশীর জন্য। তখন আমাদের হাজার হাজার যে শেল্টার, এগুলোর সাথে এগুলি যখন যোগ হবে, তখন দেখবেন আমাদের সক্ষমতা আরও বেড়ে যাবে এবং লোকজন তেমন একটা মারা যাবে না এবং তারা আত্মীয় স্বজন প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিতে পারবে। এইটা এখন দরকার। এটা মানে সফট লোন দিতে হবে হাউজিংয়ের জন্য, আর বিল্ডিং ডিজাইন দিয়ে দিতে হবে ফ্রি, এবং তাদেরকে মানে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। তাইলে কিন্তু একটা বিরাট কাজ হয়ে যায়। এটা কি আমাদের জন্য জটিল কিছু না?
একেবারেই না। আমি মনে করি এটা বাংলাদেশ যখন হাজার হাজার কোটি টাকার প্রকল্প নিচ্ছে, পদ্মা সেতু, মেট্রো রেল, এইটা সেই তুলনায় কিন্তু অনেক ছোট আমি মনে করব। এইটা আমার মনে হয় আমাদের দেশে যে এক্সপার্ট আছে এবং আমার মনে মাননীয় প্রধানমন্ত্রীর ফান্ডে যে অর্থ আছে এবং ওনার যে বুদ্ধিমত্তা, ওনার যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, একটু নজর দিলে এটা হয়ে যায়। এটা একটা ভালো কাজ। পাশাপাশি এটিও তো সত্য কথা যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বা মানুষকে সহনীয় পর্যায়ে প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়ে সহনীয় পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অনেক ধরনের উদ্যোগের মধ্যে নিয়েছে এবং সারা বিশ্বে এটি প্রশংসিত হয়েছে এবং রোল মডেল হিসেবে উপস্থাপিত হয়েছে। কিন্তু যে বিষয়গুলো এখনো রয়েছে সেগুলো অবশ্যই আমরা আমাদের ওই যে বললাম যে সামনে গুরুতর কিছু ঘটলে তখনই আমাদের টনক নড়ে, আবার যখন এগুলো যায় আবার সেই আগের অবস্থাতে। কিন্তু এই বিষয়টি আমি প্রশ্ন রাখতে চাই অধ্যাপক সাইফুল ইসলাম আপনার কাছে, যে এই মুহূর্তে মানে ঘূর্ণিঝড় আমফান যেটি আসছে একেবারে আমাদের চোখের সামনে, সেটিকে কেন্দ্র করে কিছু করা সম্ভব নয়, তবে আর কি ধরনের ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের রাখা উচিত এই সব দুর্যোগ মোকাবেলায়? আমার কাছে যে সাজেশনটা অধ্যাপক মাহবুব দিয়েছেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আসলে আমরা একটা সময় শেল্টারে ছিলাম, যখন আমাদের সাইক্লোন শেল্টার পদ্ধতি বা কিল্লায় ছিলাম, যখন আমাদের সক্ষমতা ছিল না। এখন আসলে বাড়িঘরকে উঁচু করা এবং আমাদের সোশ্যাল রেজিলিয়েন্ট বাড়ানো প্লাস আমাদের সক্ষমতা বেড়েছে, তো সহজ শর্তে লোন দিলে এটা খুবই ভালো একটা উদ্যোগ। আর পাশাপাশি হচ্ছে যে কোস্টাল ফরেস্টেশন, গাছ লাগানো দরকার, এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা আমরা সুন্দরবনকে দেখলাম এটা রক্ষা করে সবসময় আমাদের ঘূর্ণিঝড় থেকে। আরেকটা যেটা হচ্ছে বাঁধ শক্তিশালী করা, এবং আপনারা জানেন এরপরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা অলরেডি 20 সেন্টিমিটার মতো বেড়ে গিয়েছে। এরপরে ভবিষ্যতে হয়তো প্রজেকশনস আছে যেটা আইপিসিসি যে 1 মিটারের মতো সি লেভেল বাড়বে, যেহেতু আমাদের গ্রিন হাউস গ্যাস ইমিশন অনেক বেশি সারা পৃথিবীতে হচ্ছে এবং তাপমাত্রা বাড়ছে, এবং এ ধরনের ক্যাটাগরি 4-5 সাইক্লোন আরো বেশি হবে এবং অনেক শক্তি এবং বৃষ্টির পরিমাণ বেশি দিয়ে আসবে। সেই সাথে যদি সি লেভেল রাইজ হয়, তো কোস্টাল ব্যাংকে একটা প্রজেক্ট নেওয়া হচ্ছে, কোস্টাল ব্যাংক ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, সিআইপি। এই পোল্ডার গুলোকে শক্ত করা, কারণ আমরা দেখি অনেক সময় পোল্ডার আসলে ভেঙে যায়, ঠিকভাবে ফাংশন করে না। এবং তারপর আরেকটা হচ্ছে যে স্লুইস গেটকে ফাংশনিং করা, কারণ আমরা সিডারের সময় দেখেছি ওখানে যে অনেক সময় পানি নামার সময় স্লুইস গেট সহ একদম ভেঙে গেছে। তো স্লুইস গেট যদি ফাংশনিং না করে, তখন আসলে এই ঘূর্ণিঝড়ের ফলে যে অতিরিক্ত প্রভাবটা পড়ে, পানির জলোচ্ছ্বাস আসে। আরেকটা হচ্ছে অনেক জায়গায় ইলিগালি বাঁধ কেটে আপনার এটা মনিটর করা দরকার। যেমন আইলার সময় আমরা দেখেছি বাঁধ ভেঙে দিয়ে অনেক জায়গায় মাছ চাষের জন্য ইলিগালি পানি নেওয়া হচ্ছে। তো একটা কনস্ট্যান্ট মনিটরিং রাখা উচিত, এমব্যাঙ্কমেন্টকে এফরেস্টেশন করা উচিত এবং পাশাপাশি সক্ষমতা বাড়ানো উচিত, এবং দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে যে আমাদের ফোরকাস্টিং সিস্টেম, এটাকেও আরো যতটা সম্ভব উন্নত করা যায়, যেমন সার্চ ফোরকাস্টিং, কোন জায়গায় কতটা পানি হবে। সেক্ষেত্রে আমরা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে মডেলিং করছি, তো অন্যান্য বিশ্ববিদ্যালয় হয়তো এখানে হেল্প করতে পারে। আর গবেষণা যত করব আমরা তত অ্যাকুরেটলি হয়তো বলতে পারবো কোন অংশে আমাদের কি রকম ইম্প্যাক্ট আসবে। তো আর এই মুহূর্তে আরেকটা বড় সমস্যা হচ্ছে যে করোনা ভাইরাসের জন্য সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, যেটা আসলে একটা দুরূহ কাজ। আমি টেলিভিশনে সংবাদ দেখছিলাম, আমাদের যে পরিমাণ শেল্টার আছে তার থেকে মানুষ অনেক বেশি আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য আছে। তো এই কিভাবে আমরা এদেরকে সোশ্যাল ডিস্টেন্সিং এ রাখবো, সেই ব্যাপারেও একটু চিন্তা করতে হবে যে ভবিষ্যতে আমাদের এরকম ভাইরাস এবং এই প্যান্ডেমিক কিন্তু আবার আসতে পারে। এবং অলরেডি সরকার যে ব্যবস্থাটা নিয়েছে যে অতিরিক্ত স্কুল কলেজ সেগুলোকে তারা সাইক্লোন শেল্টার বানিয়েছে, তো এরকম হয়তো এই দুর্যোগের সময় আমাদের সাধারণ মানুষের অনেকটা আগিয়ে আসতে হবে। আপনি পোল্ডার এবং স্লুইস গেটের কথা বলছিলেন, এইগুলো বিশ্ব ব্যাংকের পরামর্শ অনুযায়ী যখন বাংলাদেশে এই ধরনের পোল্ডার এবং স্লুইস গেট নির্মাণ হওয়া শুরু করলো এবং একটা পর্যায়ে এসে এগুলো যে আরো হুমকি হয়ে দাঁড়ালো, এই ধরনের একটি বিতর্ক রয়েছে, সেক্ষেত্রে আপনাদের গবেষণা কোনো নতুন কোনো উদ্যোগের কথা বলছে কিনা? দেখুন, পোল্ডার যেটা আমাদের কিছু এনভায়রনমেন্টাল নেগেটিভ ইম্প্যাক্টও আছে, যেমন সেডিমেন্ট ডিস্ট্রিবিউট হতে পারে না এবং ওখানে দেখা যায় সাবসিডেন্স হচ্ছে, অর্থাৎ মাটি ডেবে যায় এবং নদীর তলদেশ ভরে পানির লেভেলটা আরো উঁচু করে দেয়। তো পোল্ডার
বাংলাদেশের জন্য ভালো কি মন্দ সেটা এখন বোধহয় অনেকটা পথ আমরা পেরিয়ে আসছি। এই 70-80 দিকে পোল্ডার গুলো হয়েছিল মূলত এগ্রিকালচার কাজের জন্য। এখন আসলে মানুষ ওখানে বসবাস করতে শুরু করেছে এবং আমরা তাদেরকে একটা সেফটি বলেছি যে পোল্ডারের মধ্যে থাকলে তুমি নিরাপদ। তো এই ধরনের একটা সেফটি দেওয়ার জন্য যেটা হচ্ছে মানুষ এখানে কৃষি কাজ করছে এবং এই মুহূর্তে এখন পোল্ডার স্ট্রেনথেনিং করা ছাড়া উপায় নেই এবং সাইক্লোন শেল্টার সংখ্যাও বাড়াতে হবে আমরা, এবং পাশাপাশি বাড়িঘরকে সহজ লোন দিয়ে, যেটা প্রফেসর মাহবুব বলবেন, সেই সক্ষমতাটাও বাড়াতে হবে, কারণ ঘূর্ণিঝড়ের আগের দিন এটা চিন্তা করে আসলে ডিফিকাল্ট। আমি একটু পোল্ডার সম্পর্কে অধ্যাপক সাইফুল সম্পর্কে অ্যাড করতে চাই। আমি ক্লাসে প্রায়ই বলি ছেলে মেয়েদেরকে, দেখো পোল্ডারের বিকল্প পোল্ডার, এমব্যাঙ্কমেন্টের বিকল্প এমব্যাঙ্কমেন্ট। এখন তাহলে কোনটা বিকল্প? আপনি যে সিডর এবং আইলায়, সিডরে 3,500 লোক মারা গেছে, কিন্তু আর্থিক দিক থেকে যে ক্ষতি হয়েছে তা আইলার চেয়ে অনেক কম। আইলাতে মাত্র 300 লোক মারা গেছে আর প্রায় কয়েক বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। এই আইলার ক্ষতিটা কিন্তু 16,000 কোটি টাকার, কিন্তু সেটা ক্ষতিটা হয়েছে পোল্ডার ড্যামেজ হয়ে গেছে, এখনো সেই সিগনেচার রয়ে গেছে ড্যামেজ পোল্ডার। এখন যেটা করতে হবে, পোল্ডার কিন্তু আমাদের ইসেনশিয়াল। পোল্ডার শুধু সেটেলমেন্টগুলিকে রক্ষা করে না বা জমিগুলিকে রক্ষা করে না, এই পোল্ডার বেজ যদি ইকোনমি গ্রো করতে পারে, কোস্টাল এরিয়ার পোল্ডার বেজ। এখন আমাদের পোল্ডার হলো যে শুধু একটা সেটেলমেন্টকে অথবা ধানের ক্ষেতকে বা এইসব ফসলের ক্ষেতকে জলোচ্ছ্বাস থেকে রক্ষা করা বা লোনা পানির থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছে। আমি যেটা বলতেছি, এখন একটা পোল্ডার শক্ত পোক্ত যথেষ্ট সাস্টেনেবল করতে হবে, সেটা করতে গেলে অর্থ দরকার অনেক টাকা। এই টাকাটা কিভাবে আসবে? আমরা যেটা বলি মাল্টিপারপাস পোল্ডার। একটা পোল্ডার যখন তৈরি করলাম, এটা রাস্তাও বানিয়ে দিলাম, পাকা রাস্তা হয়ে গেলে পাকা রাস্তার টাকা চলে আসলো, সেখানে স্কুল দিলাম, সাইক্লোন শেল্টার দিলাম, বাজার দিলাম, প্রাইভেট কিছু জায়গা দিলে ইন্ডাস্ট্রি সে তখন তৈরি করলো। এবং এই যে পোল্ডারের মাটিটা আসবে, এই মাটিটা আসবে ড্রেজিংয়ের মাধ্যমে, তাহলে ওই মাটিটা মিক্স করে ড্রেজিংয়ের পয়সা কিছু। এখন একটা পোল্ডার তৈরি করতে পারে 10টা 12টা যদি আমি সেক্টর আইডেন্টিফাই করতে পারি, এই সেক্টরগুলির কাজগুলি পোল্ডার বেজ হয়ে যাবে এবং সে শেল্টার দিতে পারেন, টেম্পোরারি শেল্টার দিতে পারেন। এরকম 10-12টা আইটেমের টাকা এক জায়গায় যোগ হয়, একটা পোল্ডারকে চমৎকার উঁচু যথেষ্ট স্বচ্ছ পোল্ডার করা যায় এবং সেখানে ইকোনমি ভাইব্রেন্ট ইকোনমি করা যাবে এবং ইন্টিগ্রেটেড ফার্মিং করা যাবে, ফসল রক্ষা করা যাবে এবং হাউজিংও রক্ষা করা যাবে, চমৎকার করা যাবে। এই আইডিয়াগুলি আমাদের আছে। এখন এই আইডিয়াগুলি কিন্তু আমাদের বিদেশি এক্সপার্ট দরকার নেই। আমাদের যেটা করতে হবে যে এইটার জন্য আইডিয়াগুলি একট করে শক্ত পোক্ত এবং ওই যে যেটা সাহেব যেটা বললেন, সি লেভেল রাইজ যখন হয়ে যাবে তখন কিন্তু এই পোল্ডার যথেষ্ট না, এই জন্য উঁচু করতে হবে এবং হোয়াইট করতে হবে, শক্ত করতে হবে, পোক্ত করতে হবে, পার্মানেন্ট করতে হবে, সাস্টেনেবল করতে হবে। এইগুলি করতে গেলে টাকা কোত্থেকে আসবে? 10-12টা আইটেম পোল্ডারের পারপাস যদি হয়, 10-12 আইটেমের টাকা এখানে চলে আসবে, অটোমেটিক্যালি পোল্ডারটা ভালো হয়ে যাবে। অধ্যাপক সাইফুল ইসলাম, যে ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এই দুর্যোগ মোকাবেলায়, ঘাটতি আপনি কোথাও দেখছেন কিনা? যে ঘাটতিগুলো রয়েছে সেটি অন্তত এটি সাময়িকভাবে আর কিভাবে প্রতিরোধ করা বা মোকাবেলা করার কোনো পথ আছে কিনা সরকারের পক্ষ থেকে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে? আসলে এতক্ষণ আমরা যেগুলো বললাম যে লং টার্ম প্ল্যানিং, অধিকাংশ সময় আমরা দেখা যায় যে একটা সাইক্লোন বা বন্যা আসলে আমরা এগুলি নিয়ে কথাবার্তা বলি তারপরে আবার ভুলে যাই। তো যেটা যে আলোচনাগুলো হলো যে সাইক্লোন শেল্টার বা বাড়ি তৈরিতে লোন দেওয়া, পোল্ডারকে শক্তিশালী করা এবং ওয়ার্নিং সিস্টেমকে শক্তিশালী করা, এই সমস্ত কাজগুলো আসলে প্ল্যানিং এ রাখতে হবে। এই মুহূর্তে আসলে ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকার যেটা করছে এবং ভলান্টিয়ারের মাধ্যমে প্রায় 50,000 ভলান্টিয়ার কাজ করছে এবং 20 লাখ মানুষকে বিভিন্ন জায়গায় স্থানান্তর করা হবে বিভিন্ন শেল্টারে। তো এটার বিকল্প এই মুহূর্তে নাই। দুর্যোগ ব্যবস্থাপনার এই মুহূর্তে এটাই হচ্ছে, কিন্তু তারপরে আসবে স্বাস্থ্যের ব্যাপারটা থাকবে, কারণ আপনারা জানেন যে অনেক রকম ঝুঁকি থাকবে এবং এই লোনা পানি চলে আসলে অনেক জায়গায় ফসলের ক্ষতি হবে। তো তখন আমাদের অর্থ সাহায্য লাগবে এবং অনেক জায়গায় দেখা যাবে বাঁধ আসলে হয়তো ভেঙে যেতে পারে কিছু কিছু জায়গায়, বিশেষত ভালনারেবল জায়গায়। তো সেই জায়গায় মেরামত করতে হবে দ্রুত। তো দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে পরবর্তীতেও অনেক কিছু আমাদেরকে চিন্তা করতে হবে, অর্থাৎ ঘূর্ণিঝড় পরবর্তী অ্যাক্টিভিটি করতে হবে। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক সাইফুল ইসলাম। আপনাকে ধন্যবাদ দিয়ে রাখছি যে আপনাকে এইখানতেই আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। আমরা বিরতি পরে এসে আরও আলোচনার জন্য যুক্ত হবেন অধ্যাপক মোকাদ্দম হোসেন। ভালো থাকুন। একটা বিরতি নিতে হচ্ছে।
আরেকবার স্বাগত ইভেলে নিউজ অ্যান্ড ভিউজে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ডক্টর খন্দকার মোকাদ্দম হোসেন। অধ্যাপক মোকাদ্দম হোসেন, আপনার কাছে বিরতির পরে শুরুতেই প্রশ্ন, ভাষাঞ্চরে হাতিয়ার ভাষাঞ্চরে যে রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বা অনেককে নেওয়া হয়েছে, যেই ঘূর্ণিঝড় আমফানটি আমাদের সামনে দাঁড়িয়ে আছে বিশাল একটি হুমকি হয়ে, সেক্ষেত্রে রোহিঙ্গাদেরকে কতখানি নিরাপত্তার মধ্যে আমরা রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করেছি, আপনার কি মনে হয় কতটুকু যৌক্তিক পর্যায়ে তাদেরকে নিরাপত্তার মধ্যে রাখতে পেরেছি? ধন্যবাদ। অ্যাকচুয়ালি ভাষাঞ্চলের যে পুনর্বাসন কর্মসূচি যেটি নেওয়া হয়েছে, এটা আপনারা জানেন যে এখন কুতুব পালংয়ে যে 11 লক্ষাধিক যে রোহিঙ্গা রিফিউজি রয়েছে, তাদের ওখানে পরিবেশগত দিক থেকে, জনসংখ্যা ঘনত্বের দিক থেকে, নিরাপত্তার দিক থেকে এবং ওখানকার ইকোলজি, বায়োডাইভার্সিটি বা অন্যান্য যে সমস্ত রিসোর্স বা যে সমস্ত প্রাকৃতিক যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলোর বিপন্নতার সবকিছু চিন্তা ভাবনা করেই আমরা দেখেছি যে ওখান থেকে আসলে এক ধরনের স্থানান্তর প্রক্রিয়াটা নেওয়ার জন্য গত প্রায় 1.5 থেকে 2 বছর ধরে কিন্তু একটা পরিকল্পনা চলছে। এখন যে পরিকল্পনার মধ্যে আমরা দেখেছি যে কিছু অবকাঠামো তৈরি করা হয়েছে, সেখানে রাস্তাঘাট নির্মাণ করা হয়েছে এবং সেখানে জনবসতির জন্য যে সমস্ত শর্ত বা যে পরিবেশগুলো সেগুলো করা হয়েছে। এখন এই মুহূর্তে যেটা হচ্ছে যে দেখুন যে সুপার সাইক্লোন আমফান, যেটা আসলে এই সাইক্লোন গুলো কিন্তু আকস্মিক ভাবে আসে। 2020 সালে আমরা বলতে পারি যে 1999 সালের পরে প্রথম সুপার সাইক্লোন হিসেবে যদি আবির্ভূত হয়, তাহলে সেটি এই বে অফ বেঙ্গল অফশোর এবং ভারত মহাসাগরের মধ্যে যেটি, সেটি কিন্তু এই আমফান। এর আগে আমাদের আইলা এবং বুলবুল যে ইন্টেন্সিটি নিয়ে এসেছিল, তার থেকেও কিন্তু ভয়ঙ্কর গতিতে এবং এর ম্যাগনিটিউড থেকে শুরু করে ইন্টেন্সিটি থেকে শুরু করে এর সিভিআইটি বা যে প্রচন্ডতা যেটি, সেটি কিন্তু মানে আগে সবগুলো সাইক্লোনকে ছাড়িয়ে গিয়েছে। কাজে আকস্মিকতার প্রেক্ষিতে যদি আমি বলি, তাহলে ভাষাঞ্চলে যে সমস্ত পুনর্বাসন কর্মসূচি নেওয়া হয়েছে, সেখানকার সাথে এই সুপার সাইক্লোনের আসলে আকস্মিক যোগসূত্রটাও আমি কিন্তু ওইভাবে দেখার চেষ্টা করি না। বরং সেখানে যে জিনিসটা হতে পারে যে রোহিঙ্গাদের নিরাপত্তার জন্য আপনারা জানেন যে ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এই সুপার সাইক্লোনকে মনিটর করছেন এবং উপকূলবর্তী এলাকা থেকে 3 লক্ষাধিক লোককে সরিয়ে নেওয়া হয়েছে। কাজে সেখানে রোহিঙ্গা রেফিউজি যদি মানে স্থানান্তর করার প্রক্রিয়া থাকে, সেটাও কিন্তু অ্যাক্টিভ কনসিডারেশন আছে সরকারের। এবং সেখানে রেড কিচেন থেকে শুরু করে স্থানীয় যে সমস্ত স্থানীয় পর্যায়ে যে সমস্ত কমিটিগুলো আছে, তারা ব্যাপকভাবে কাজ করছে, এনজিও কাজ করছে। আমরা আপনার কাছে আবারও যুক্ত হব অধ্যাপক মোকাদ্দম হোসেন, আপনি থাকুন আমাদের সঙ্গে। অধ্যাপক মাহবুব, সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উদাসীনতা লক্ষ্য করা যায়, বরাবরই লক্ষ্য করা যায় তাদের মধ্যে সচেতনতার যে অভাবটি, যে আশ্রয় কেন্দ্রে যেতে চায় না, তার মানে কি তাদেরকে সচেতন করে গড়ে তোলার ক্ষেত্রে আমাদের কোনো ঘাটতি রয়েছে কিনা? হ্যাঁ, এটা আমাদের ঘাটতি এবং আমাদের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে গ্রামের যে দরিদ্র শ্রেণী, আমরা একটা গবেষণায় দেখছি যে যার কিছুই নাই ঘরে তেমন একটা, হ্যাঁ, ঘর তেমন নরবড়, ওই সময় দরিদ্র শ্রেণী শেল্টার আগে চলে যায়। ব্যাপারটা হচ্ছেন যাইতে চায় না তারা, যারা একটু মিডল ক্লাসের, হ্যাঁ, যাদের কিছু সহায় সম্পদ আছে, তারা মনে করে এই সহায় সম্পদ হারিয়ে যাবে। যেমন একটা বড় বাধা আমি আপনাকে বলি ইনস্ট্যান্টলি, এই যে কেল্লা মানে গ্রামগঞ্জে উপকূলীয় অঞ্চলেও একটা গরু, বাছুর, ছাগল, এইগুলো কিন্তু একটা সম্পদ নয়, লাইভলিহুড এটা, বুঝছেন? এখন একটা গরুর জন্য বা 2টা গরু বা ছাগলের জন্য তারা একটা দিতে চায় না। এবং এটা নিয়ে তার আপনার সাইক্লোন শেল্টারে যাওয়া যাবে না। এই জন্য আধুনিক মডার্ন প্রায় 1 ডজন সাইক্লোন শেল্টার হয়েছে সিডরের পরে মোরাল ইয়েতে আপনার শরণখোলা, এখানে আর একটা পাশের বরলগঞ্জ, এই 2টা উপজেলায়। সেইটুকুলে বলা হচ্ছে কেল্লা কাম সাইক্লোন শেল্টার। সেখানে গরু বস্তা নিয়ে যাওয়া যাবে, গরু বস্তা 2 তলায় থাকবে, 3 তলায় থাকবে মানুষ। এরকম যদি আমরা শেল্টারগুলিকে গরু এবং বাছুর, ছাগল এগুলি এবং মানুষও যাবে, এটা নিয়ে যাবে, এই যে তাদের নিশ্চয়তা দেওয়া, তাহলে তারা যাবে। এটা হলো একটা দিক। দ্বিতীয় আরেকটা দিক, আমাদের উপকূলীয় অঞ্চল বা বাংলাদেশের অনেক জায়গায় আছে অনেকটা একটু কনজারভেটিভ সোসাইটি, অনেক ইয়ং মেয়ে আছে, মা আছে, পর্দা নিশি আছে, তারা যেতে চায় না। এবং তাদেরকে ওরকমভাবে যদি নেওয়া যেতে পারে, এইটার দরকার হলো যে আমাদের কমিউনিটি লেভেলে উদ্যোগ নিতে হবে। সেই কমিউনিটির মধ্যে মধ্যে মাদ্রাসা পড়বে, মসজিদ পড়বে, বড় একটা ভূমিকা পালন করবে, স্কুল পড়বে, কমিটি যারা লিডার তারা এইগুলিকে দেখভাল করবে যে না ভাই, তোমার জীবন আগে, তোমার জীবিকা, জীবন এবং ফ্যামিলি রক্ষা করতে গেলে তোমাকে যেতে হবে। সরকার আমাদের বড় একটা সক্ষমতা উপকূলীয় অঞ্চলে সিপিপি,
হ্যাঁ, সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রাম যেটা বঙ্গবন্ধু 1972 সনে তৈরি করে দিয়ে গেছেন, সেই সিপিপি মডেলটা সারা বিশ্বে কিন্তু প্রতিষ্ঠিত স্বীকৃত, এবং এটার জন্য আমাদের সক্ষমতা কিন্তু অনেক উপরে। সিপিপি হলে যে 50,000 ভলান্টিয়ার, এখন প্রায় 55,000 আছে উপকূলীয় অঞ্চলে। এদের বৈশিষ্ট্য হচ্ছে দিয়া তারা ডেডিকেটেড ইয়ং মেল অ্যান্ড ফিমেল, 15,000-এর মতো ফিমেল আছে, বাকি সব পুরুষ। এরা দে হ্যাভ বিন চুজেন, তাদেরকে চুজ করছে গ্রামের লোকজন, এবং তারা গ্রামের থেকে আসছে, গ্রামে কাজ করবে। ফলে এই যে মডেলটা, এই মডেলের কারণে কিন্তু লোকজন যাচ্ছে, অর্থাৎ এরা যখন সাইক্লোনের সময় এরা কিন্তু এখন চলে গেছে, গ্রামে চলে গেছে, এবং বাড়ি যে বলতেছে, এবং তাদের কিন্তু সবাই চিনে। তখন তাদেরকে চিনে বলেই কিন্তু তখন তারা কিন্তু উদ্বুদ্ধ করে নিতে পারতেছে। এই মডেলটাকে আরও বিস্তৃত করতে হবে, শক্তিশালী করতে হবে, এবং উপকূলীয় অঞ্চলে যে সমস্ত মসজিদ, মাদ্রাসা, টেম্পল, তারপরে স্কুল, কলেজ, এগুলি যে প্রাতিষ্ঠানিক, এবং যে আমরা বলি সিএসআর কথা বলি, যে সমস্ত ব্যাংক আছে, এই সমস্ত লোকগুলিকে কিন্তু আপনার ম্যানেজমেন্ট করতে হবে এবং সচেতনতা তৈরি করতে হবে, জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। স্কুলগুলি বড় একটা ভূমিকা পালন করতে পারে সেক্ষেত্রে, যে কীভাবে এখন তো উপকূলীয় অঞ্চলে তো স্কুলগুলো তো ওইভাবেই তৈরি করা হচ্ছে, সেন্টার হিসেবে এটা হলো স্ট্রাকচার তৈরি করা হয়েছে। কিন্তু উদ্বুদ্ধ করা মানে হলে ধরেন আমি যদি একটা স্কুলের ছেলেমেয়েদেরকে শিখাই দিই, হ্যাঁ, যে তুমি একটা সাইক্লোন আসতেছে 7 দিন ধরে, 2 দিন ধরে, 7 ঘন্টা ধরে আসতেছে, আমি জানি, তাহলে এই 7 ঘন্টার ভিতরে বা 2 দিনের ভিতরে কিন্তু আমি আমার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো একটা পলিথিনে অথবা প্লাস্টিকের ড্রামে নিচে ডুবাই রাখতে পারি, মাটির নিচে রাখতে পারি, অথচ পুকুরে রাখতে পারি, করতে পারি না আমরা? ছেলেমেয়েরা এগুলো শিখে দিতে হবে, প্র্যাকটিস করতে হবে এগুলো। এই জন্য কমিউনিটি উদ্যোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের পাশাপাশি যদি কমিউনিটি যদি একটু এগিয়ে আসে, ওই যে ওখানকার বিত্তশালী যারা শিক্ষিত, যারা টেকনোক্রেট, এরা যদি চলে আসে, তো দেখবেন এই পুরা জাতি তখন জেগে গেছে। এই জন্য এই কমিউনিটি উদ্যোগটা যেন আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট, এখন সিডিএমপি যে কাজটা করে গেছে, কমিউনিটি ডেভেলপমেন্ট, কমিউনিটি মানে রিস্ক কীরকম, এই কমিউনিটিকে ইনভলভ করতে হবে। এই কমিউনিটিকে ইনভলভ হলেই কিন্তু দেখেন সক্ষমতা হবে। কমিউনিটিকে বাদ দিয়া, কমিউনিটিকে ইগনোর করে, অথবা কমিউনিটিকে সচেতনতা তৈরি না করিয়া আমরা কিন্তু পারবো না, এটা আগে নিতে হবে। আর কি ধরনের ব্যবস্থা নিয়ে যেতে পারে, যে একজন মানুষ তার যে একেবারে অবলম্বন, শেষ অবলম্বন একটা গরু বা একটা ছাগল বা অন্য কোনো যে প্রয়োজনীয় জিনিসপত্র, এগুলো রেখে তারা সহজে যেতে পারে না, তারা যেহেতু এটা জীবনের শেষ অবলম্বন, খুব স্বাভাবিকভাবে এখানে একটি মানবিক বিষয় কাজ করে। সেক্ষেত্রে সরকারের আর কোনো ধরনের উদ্যোগ এখানে কাজ করতে পারে কিনা, যে তোমাদেরকে আসতেই হবে যে কোনো মূল্যে, যেটি বল প্রয়োগ করা হচ্ছে, এটাই অবশ্যই করা প্রয়োজন, যে কেউ আসতে না চাইলে তাকে জোর করে নিয়ে যাওয়া হবে। কিন্তু যারা আমরা গতকাল গণমাধ্যমে দেখেছি যে কেউ বলছে যে জীবন চলে যাক, কিন্তু আমি আমার বাসা রেখে যাব না, আঞ্চলিক ভাষা তারা বলছে, যেহেতু ওইখানে তাদের অবলম্বনগুলো রয়েছে বেঁচে থাকার। সেক্ষেত্রে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আর কোনো উদ্যোগ নেওয়া যেতে পারে কিনা? দুটো উদ্যোগের কথা আমি বলি। একটা উদ্যোগ সারা পৃথিবীতে আছে, ডেভেলপ কান্ট্রিগুলিতে আছে, যেটা আমাদের করা খুব কঠিন। সেটা হলো যে আপনার দুর্যোগের ইন্স্যুরেন্স করা, কৃষি ইন্স্যুরেন্স করা, দুর্যোগের ইন্স্যুরেন্স করা। সেই ইন্স্যুরেন্স করা যেতে পারে, এটা করলে সবচেয়ে ভালো হয়। সেটা আমাদের করা খুব ডিফিকাল্ট টাস্ক। ওকে, আর আরেকটা ডিফিকাল্ট ইন দি সেন্স বলছি, আমাদের কনজারভেটিভ সোসাইটিতে কৃষকরা যদি বলা হয় তোমার ধানটা নষ্ট হয়ে যাবে সাইক্লোনে বা জলোচ্ছ্বাসে, তুমি প্রত্যেক বছর 1,000-2,000 টাকা করে দিতে হবে। সে দেখলো 12 বছর ধ্বংস নেই, কেন 12,000 টাকা দিব, এ দিতে চায়। এই যে কনজারভেটিভ, এই শিক্ষা, এটার গোড়া কিন্তু শিক্ষা। এই জন্য উপকূলীয় অঞ্চলে না, শুধু আমি বলবো সারা বাংলাদেশে একটা ডিজাস্টার প্রোন কান্ট্রি, কোথাও উপকূলীয় অঞ্চলে আছে, হিলি এরিয়াতে আছে, ঢাকায় আছে, শহরগুলিতে আছে। আমাদের এই ভূগোল, পরিবেশ এবং দুর্যোগ, এই 3টা বিষয়ে কম্পালসারি কোর্স করতে হবে একদম প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলে, এবং আস্তে আস্তে বাড়াইতে হবে সেটাকে। এই জ্ঞানটা যদি আমরা দিয়ে দিই ছেলেমেয়েদেরকে, তাহলে দেখবেন ওয়ান্স আপন এ টাইম, একটা জেনারেশন পরে দেখবেন পুরা দেশটাই দুর্যোগ সহনীয় হয়ে যাবে, বা দুর্যোগকে প্রতিরোধ করতে, ডিজাস্টার রেজিলিয়েন্ট নেশন যেটা বলি, ডিজাস্টারকে তারা প্রতিহত করতে পারবে, একটা নেশন তৈরি করে আসবে। এই শিক্ষা ছাড়া কিন্তু বিকল্প কিছুই নেই। এই শিক্ষাটা ওই কমিউনিটি লেভেলে, স্কুল লেভেলে, গ্রাম লেভেল থেকে নিয়ে আসতে হবে। তখন দেখবেন যখন শিক্ষিত হয়ে যায়, তখন নিজেই তার ঘরটাকে ওই সিজনের আগে ঠিক করে নেবে, গরু বাছুরটাকে কোথায় রাখতে হবে ঠিক করতে হবে, তার প্রস্তুতি কীভাবে নিতে হবে, তার লাইভলিহুড প্রস্তুতি, তার ঘরের প্রস্তুতি, মাছের ঘেরের প্রস্তুতি নিজে সে তখন জানতে পারবে। এখন যে সমস্ত ইউটিউবে বা অথবা মেসেজে অথবা মনে করেন কম্পিউটারে অথবা প্রত্যেক জায়গায় এইগুলো নলেজগুলো অ্যাভেলেবল, হ্যাঁ, কিন্তু যদি উদ্যোগটা নেওয়া হয়, শিক্ষার উদ্যোগটা, শিক্ষা একদম বুনিয়াদি এই কাজটা করতে হবে আমাদের। অধ্যাপক মোকাদ্দম হোসেন, যেই ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে উপকূলীয় অঞ্চলে মানুষদের জানমাল রক্ষায়,
সেখানে আপনি এই উদ্যোগগুলোর ক্ষেত্রে কোনো ধরনের ঘাটতি আপনার চোখে পড়ছে কিনা? ধন্যবাদ। এ পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে উপকূলবর্তী এলাকায় প্রায় 12,800 আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং শুধুমাত্র চট্টগ্রামে 4,800 আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং বাগেরহাটে যেটা আমরা বলছি যে 957টি কেন্দ্র প্রস্তুত আছে এবং সেখানে সারা উপকূলবর্তী এলাকায় রাত 10টা পর্যন্ত 3 লাখ লোককে সরিয়ে নেওয়া হয়েছে এবং এর পরবর্তীতে সারা রাত ধরে কিন্তু লোকজনকে সাইক্লোন শেল্টার বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা যে সমস্ত নিরাপদ এলাকাগুলো আছে সেখানে সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি চলছে। এখন যে জিনিসটা হচ্ছে যে ধরুন বাগেরহাট খুলনা এই এলাকাটা মানে সবচেয়ে বেশি ভালনারেবল অবস্থায় থাকবে। বাগেরহাটে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মানে ইতিমধ্যে একটা জিনিস খেয়াল রাখুন আপনারা যে আমাদের সবচেয়ে বড় যে মানে এই সময়ের যে ফসলটা সেটি হচ্ছে বড় ফসল। এই বড় মৌসুমের সময় আমাদের দেখছি ধানটা পেকে গিয়েছে এবং এই ধান পাকা মৌসুমে কিন্তু কৃষকদের সবচেয়ে বড় যে মানে সম্পদ যেটা সেটা হচ্ছে ফসল। এই ফসল ঘরে ওঠানোর ব্যাপারটা নিয়ে মানুষের মধ্যে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব আছে যে সাইক্লোন শেপে গেলে মানে এই ধানগুলো অন্তত মানে কাটা হবে না বা এই ধরনের একটা বড় ধরনের ক্ষতির আশঙ্কা আছে। সে কারণে ডিস্ট্রিক্ট প্রশাসনের একটা নজর রাখার ব্যাপারটা আছে, সেটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে যে এই মুহূর্তে যখন সাইক্লোন শেপটা আমরা নিচ্ছি তাদেরকে করোনার যে এক ধরনের একটা বড় ধরনের ভয়াবহ একটা মানে নিরাপত্তাহীনতা করোনার ভয় যেটি সেটি কিন্তু রয়ে গেছে। সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে করোনা। এখন সাইক্লোন শেল্টারে নর্মালি আমরা দেখেছি লক্ষ লক্ষ লোক গাদাগাদি করে একসঙ্গে অবস্থান করে, সহ অবস্থান করে, কিন্তু এখন নিরাপদ দূরত্বের ব্যাপারটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে যে এত লোককে একসঙ্গে নিয়ে লক্ষ লক্ষ লোককে আমরা নিরাপদ দূরত্বে কিভাবে রাখবো এবং সেখানে বিভিন্ন ধরনের ফেসিলিটি, টয়লেট থেকে শুরু করে হেলথ হাইজিন থেকে শুরু করে স্যানিটাইজার থেকে শুরু করে মাস্ক থেকে শুরু করে এই সমস্ত বিষয়গুলো এখন সবচেয়ে বড় এবং তাদের হেলথ কেয়ার সার্ভিস। আমি মনে করি যে এই জিনিসগুলোকে অতি দ্রুততার সাথে মোবিলাইজ করা দরকার। আর অন্যান্য বিষয়ের মধ্যে যেটা প্রফেসর মাহফুজ সাহেব বলেছেন যে আমাদের যে সমস্ত গবাদি পশু বা অন্যান্য যে সমস্ত মানে সম্পদগুলো সহায় সম্পদ যে স্থানীয় মানুষের আছে সেগুলোকে রাখার ব্যবস্থা এবং সেগুলোকে নিরাপত্তা করা। আর অনেক সময় আমরা দেখতে পাই যে সাইক্লোনের সময় নারী এবং মানে উঠতি বয়সে মেয়েদের তারা সহিংসতার শিকার, সেই জায়গাটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলেছেন আপনি। জি, যারা ডিজেবল আছে বা যারা বয়োবৃদ্ধ লোক আছে তাদের প্রতি স্পেশাল কেয়ার দিতে হবে, যারা প্রেগনেন্ট মহিলা আছে তাদের জন্য স্পেশাল কেয়ার দিতে হবে এবং ভালনারেবল গ্রুপ মানে আছে যারা আছে একেবারে বয়সী মহিলা যারা আছেন এবং এদের প্রতি এক ধরনের খেয়াল রাখতে হবে এবং বিভিন্ন ধরনের আমরা দেখতে পাই যে প্রতিবন্ধী লোক আছেন তাদের জন্য স্পেশাল কেয়ারের বিষয়গুলো কিন্তু আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আমরা যত জানি যে এইসব এলাকায় আশ্রয়কেন্দ্রগুলোতে ধাত্রী এবং চিকিৎসকের ব্যবস্থা রাখা হয়েছে। অনেকে প্রেগনেন্ট অবস্থা যারা থাকেন, দেখা যাচ্ছে অনেক ধরনের দুর্যোগের মধ্যেও ডেলিভারি হয়, বাচ্চার প্রসব করা হয়। সেক্ষেত্রে এটি এবারের জন্য হয়তো অনন্যবরণীয় হয়, এবার হয়তো খুব গুরুত্ব সহকারে বিষয়টি দেখা হচ্ছে, ধাত্রী ব্যবস্থা করা হয়েছে, চিকিৎসকের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সেগুলো কি পর্যাপ্ত পরিমাণ আপনার কাছে কি মনে হয়? না, এখন এটা একটা জিনিস খেয়াল রাখবেন যে আমাদের বাংলাদেশ কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনায় কিন্তু বিশ্বের জন্য রোল মডেল, বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়। এখন এই মুহূর্তে করোনা দুর্যোগ যেটা এসছে, মহা প্যান্ডেমিক যেটাকে আমরা বলছি, সেটাকে মোকাবেলা করার জন্য কিন্তু এক ধরনের মেডিকেল টিম গুলো কিন্তু সারা বাংলাদেশে কিন্তু তৎপর হয়ে আছে। কাজে মানে বিপদের মধ্যে মহা বিপদ তৈরি হয়েছে আবার এইখানে উপকূলবর্তী এলাকাগুলোতে। সেই জায়গাটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে সমস্ত টিমগুলো অলরেডি বিভিন্ন অপারেশনাল অ্যাক্টিভিটিজের সাথে জড়িত আছে সেই জায়গায় ফার্দার তাদেরকে রিইনফোর্স করা বা তাদের সাথে দরকার হলে সেনাবাহিনীর যে মেডিকেল কোর আছে বা অন্যান্য যে সমস্ত টিম, স্পেশাল টিম যদি মোবিলাইজ করতে হয় সেই টিমগুলোকে দ্রুত মোবিলাইজ করে মানে এদেরকে মানে হেলথ কেয়ার সার্ভিস গুলো দিতে হবে। এবং আরেকটা জিনিস খেয়াল করতে হবে আমাদের যে এই মুহূর্তে করোনার যে মানে ভয়াবহতা আছে, যদি সাইক্লোন শেল্টারে 2 থেকে 3 দিন থাকতেও হয় তাহলে সেখানে দ্রুত তাদেরকে মানে করোনা টেস্ট করার একটা ব্যবস্থা বা একটা প্রক্রিয়াও কিন্তু মানে মেকশিফট হাসপাতাল যদি করতে হয় সেটাও করতে হবে। এই মুহূর্তে আমার সাজেশন যে দরকার হলে মেকশিফট হাসপাতাল করে সেখানে করোনা টেস্টের মানে জন্য ব্যবস্থা অতি দ্রুত সহকারে করতে হবে। আর প্রাইমারি হেলথ কেয়ার তো অবশ্যই দেখতে হবে। অথবা মোকাদ্দম হোসেন, সাস্টেনেবল ভূমিকার জন্য আসলে আর কি করা প্রয়োজন বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলায়? এর আগে অধ্যাপক মাহবুব এবং অধ্যাপক সাইফুল ইসলাম তাদের মন্তব্য দিয়েছেন। আপনার নিজস্ব গবেষণা কি বলে, এবারে কি করতে হবে? এখন সাস্টেনেবল যেটাকে আমরা বলছি টেকসই,
টেকসই এটা একটা উন্নয়ন কনসেপ্টের সঙ্গে জড়িত। প্রথমে আমরা উন্নয়ন কথাটাকে আমরা দেখছি সারা বিশ্বে 1980 দশক পর্যন্ত উন্নয়নটাই ব্যাপকভাবে সমাদৃত হয়েছে এবং এটা গ্রহণযোগ্যতা ছিল, কিন্তু তার পরবর্তীতে আমরা দেখেছি যে উন্নয়নের নামে অনুন্নয়ন হচ্ছে, উন্নয়নের নামে এক ধরনের মানে ল্যাক অফ ডিস্ট্রিবিউটিভ জাস্টিস হচ্ছে, সেখানে এক ধরনের মিসম্যানেজমেন্ট হচ্ছে, ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি, ল্যাক অফ ট্রান্সপারেন্সি যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আছে। কাজে টেকসই উন্নয়ন বলতে এটাকে আমরা হলিস্টিক অ্যাপ্রোচ বা সামগ্রিকভাবে যদি আমরা উন্নয়নের প্রেক্ষাপট যদি দেখি তাহলে সেখানে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, তারপর প্রাকৃতিক এবং এই জলবায়ু সম্পর্কিত যে সমস্ত টেকসই বিষয়গুলো আছে এবং একইভাবে মানুষের যে রেজিলিয়েন্স ক্যাপাসিটি বা কোপিং মেকানিজম যেটাকে আছে আমরা বলছি, মানে দুর্যোগের সাথে এই জিনিসগুলো জড়িত। এখন আমরা দেখুন যে আমাদের সেন্দাই ফ্রেমওয়ার্ক যেটা হয়েছে সেটার ধাঁচে কিন্তু বাংলাদেশেও কিন্তু এখানে কিন্তু দুর্যোগ প্রতিরোধ এবং মোকাবেলা করা এবং দুর্যোগকে করণীয় কি করণীয় এবং সহনশীলতার মাধ্যমে দুর্যোগ মোকাবেলা করার যে প্রস্তুতি এবং সেখানে এক ধরনের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট সাইকেল যেটা আছে আমরা বলতে পারি যে এখানে অ্যাডাপশন ক্যাপাসিটি বাড়ানো, এখানে দুর্যোগ নিরসনের বা দুর্যোগ ঝুঁকি নিরসনের যে প্রক্রিয়াগুলো আছে, রিস্ক রিডাকশন মেকানিজম, সবকিছু মিলিয়ে কিন্তু আমরা দেখতে পাই যে এখানে এক ধরনের সাস্টেইনেবিলিটি বা এক ধরনের টেকসই অবস্থার বিষয়গুলো কিন্তু বলা আছে। তার মধ্যে আমি বলবো যে হ্যাঁ, আমাদের সমাজ ব্যবস্থায় কিন্তু সামাজিক কাঠামোতে কিন্তু আমাদের কিন্তু অগ্রসরমান সমাজের মানুষের মানে দিকগুলো বিবেচনা করার বিষয় আছে। আবার অন্যদিকে আমরা দেখতে পাই যে দুস্থ, অসহায়, কত দরিদ্র জনগোষ্ঠী যারা যারা মোস্ট ডিসঅ্যাডভান্টেজ এবং ভালনারেবল গ্রুপ, তাদের ক্ষেত্রে টেকসইয়ের ক্ষেত্রে ব্যাপক কথাটা কিন্তু ব্যাপকভাবে কিন্তু প্রযোজ্য না এখনো আমরা বলতে পারি। তাদের সেক্ষেত্রে যতটা পারি আমাদের ল্যাক অফ ডিস্ট্রিবিউটিভ জাস্টিস যেটা আছে সেটাকে নিরসন করা, অ্যাকাউন্টেবিলিটিকে আরো ইনশিওর করা এবং যে সমস্ত ত্রাণ সামগ্রী আসছে সেগুলো সুষ্ঠু কোনো বন্টন এবং সেগুলোকে ইনশিওর করা যে সত্যিকার অর্থে যারা ক্ষতিগ্রস্ত বা এফেক্টেড তারাই পাচ্ছেন। এবং একই সঙ্গে আমাদের খেয়াল রাখতে হবে যে টেকসই অবকাঠামোগত বিষয়গুলো অত্যন্ত জরুরি। আমরা সেন্দাই ফ্রেমওয়ার্কে দেখেছি বিল্ড ব্যাক বেটার, অর্থাৎ যেটা আগে যে অবস্থা ছিল তার থেকে আরো বেটার অবস্থা যেতে হবে, এটাও কিন্তু উন্নয়ন মানে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের একটা শর্ত হিসেবে আমরা বলছি। কাজেই লো কস্ট হাউজিং থেকে শুরু করে আর্কিটেকচার ডিজাইন থেকে শুরু করে উপকূলবর্তী লোকদের যারা এফেক্টেড তাদেরকে মানে এক ধরনের সাস্টেইনেবল লাইভলিহুড যেটাকে আমরা বলি, এই সাস্টেইনেবল লাইভলিহুড একটা মানে বিশাল একটা ফ্রেমওয়ার্ক আমরা বলি। সরকার সেই ফ্রেমওয়ার্কের পার্ট হিসেবে সেফটি নেটওয়ার্কও তৈরি করেছেন। কাজেই আমাদের ব্যবস্থা সবকিছু আছে, কিন্তু এটাকে যেটা করতে হবে যে খবরদারি করা বা মনিটরিং করা বা তদারক করা এবং তার সাথে সাথে এই জিনিসগুলোকে মানে নন পার্টিজান হইতে এটাকে মানে ইনশিওর করা যে সমস্ত মানুষগুলো যেন নিরপেক্ষভাবে সবকিছু মানে অংশীদারিত্ব মানে অংশীদার হতে পারছে। আমি আসছি আবার আপনার কাছে অধ্যাপক মাহবুব, যে সুন্দরবন আমাদেরকে এতখানি আশীর্বাদ হয়ে আছে, সিডর আইলার যে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল সেখানে সুন্দরবন বুক চিতিয়ে দাঁড়িয়েছে, ফণী বুলবুলকে তো একেবারে রুখেই দিয়েছে সুন্দরবন। সেই সুন্দরবনকে সুরক্ষায় আমরা কতটুকু কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারছি? এখন দেখেন সুন্দরবনটা ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে বিরাজমান, বেশিরভাগটা বাংলাদেশে ৬,০০০-এরও বেশি বর্গ কিলোমিটার বাংলাদেশে, এবং সুন্দরবনের আয়তন আস্তে আস্তে কমে গেছে। প্রথম কাজ করতে হবে সুন্দরবনের আয়তন আর কমবে না তা নিশ্চিত করা, অর্থাৎ সুন্দরবনকে এনক্রোচমেন্ট করতে পারা যাবে না, তার ভিতরে কোনো ঘর বাড়ি তৈরি করতে হবে না, কি ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে, এমনকি সুন্দরবনের গাছ ছাড়া অন্য কোনো গাছ সেখানে লাগানো যাবে না। সুন্দরবন আমি ভিতরেও দেখছি বেশ কিছু জায়গায় সুন্দরী কাঠ, অন্যান্য কাঠগুলি কেটে সেখানে ওই মেইনল্যান্ডের গাছ, করাই গাছ, এই সমস্ত গাছ লাগাইছে, ভ্যালুয়েবল গাছ লাগাইছে। এটা কিন্তু সুন্দরবনের জন্য গাছ না, এটা এর জন্য সুন্দরবনের যে প্রকৃতি আছে সেটাকেই সুরক্ষিত করতে হবে, এটা একটা। দ্বিতীয় কথা হলো সুন্দরবনের উপরে ভিত্তি করে কিন্তু আমাদের প্রায় 10 লক্ষ পরিবার কিন্তু জীবিত থাকে সেখানে, এবং একটা চোরাই পথে অনেক কাঠটা চলে আসে, তদারকি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানকার, এটা আমাদেরকে রাখতে হবে। আর সুন্দরবনকে সুন্দরবন মতোই কিন্তু তৈরি করতে হবে। আমরা যদি আমাদের নিজস্ব প্রযুক্তি দ্বারা এবং সেখানে কিছু উন্নয়ন করতে চাই, প্রকৃতির উন্নয়ন প্রকৃতি নিজেই কিন্তু বড় একটা দায় নিয়ে থাকে, তাই তো? আমার মনে আছে আপনার যখন কোনো একটা বড় একটা দুর্যোগের সময়, সম্ভবত আইলা না অন্য কোনো একটা দুর্যোগের সময় সুন্দরবন রক্ষা করছে এবং সুন্দরবন পুরা ধ্বংস হয়ে গেছিল সিডরের সময়। আচ্ছা, তখন বলা হয়েছিল যে যে সমস্ত গাছগুলি ভেঙে গেছে, যেগুলো পুড়ে গেছে, এগুলি সুন্দরবন থেকে সরাই ফেলি, খুব দ্রুত সেগুলো আবার পুনর্জন্ম হলো না। তখন বিশেষজ্ঞরা, তখন এনভায়রনমেন্টালিস্ট, তখন তারা বলছিল, পরিবেশবাদীরা বলছে না, সুন্দরবনকে সুন্দরবনের মতো থাকতে দাও, প্রকৃতি ওইটাকে আবার সলিউশন করে ফেলবে। 1.5 বছরের সুন্দরবন দাঁড়িয়ে গেছে, বুঝছেন? সুতরাং আমাদের যেটা করতে হবে, সুন্দরবন এনক্রোচমেন্ট বন্ধ করতে হবে, সুন্দরবনকে বাড়তে দিতে হবে, প্রয়োজন মধ্যে সুন্দরবনকে আরও বাড়ানো যেতে পারে সেটা করতে হবে, এবং সুন্দরবন যদি সুন্দরবন রক্ষা করতে পারে
পারি, তাহলে এই যে বিশাল একটা এই যে খুলনা, এই সমস্ত বাগেরহাট, এই সমস্ত সেটেলমেন্টগুলি, টাউনগুলি সুন্দরবন কিন্তু প্রোটেকশন দেয় আমাদেরকে। আর এই সুন্দরবন কিন্তু শুধু আমাদের এই যে এখন তো সুন্দরবন একটা জাতীয় না, এটা আন্তর্জাতিক হেরিটেজ, যে এই যে এখান থেকে যে সাথে কার্বন ডাই অক্সাইড যে সময় গ্রহণ করা হয়, তাই না, অক্সিজেন তৈরি করা হয়, সেদিক থেকে এই জন্য সুন্দরবনকে সুন্দরের মতোই রাখতে হবে, প্রকৃতিকে রাখতে হবে। এটাকে এখানে নিউ এনফোর্সমেন্ট অ্যালাউ করা হবে না, নূতন প্রজাতির কোনো গাছ এখানে লাগানো উচিত হবে না, এবং বায়োডাইভার্সিটি ওখানে রাখতে হবে। অর্থাৎ সুন্দরবন শুধু গাছ লাগাইলে হবে না, তার সাথে যে অন্যান্য প্রাণী যেগুলো আছে সেগুলো রক্ষা করতে হবে, বংশবৃদ্ধি করতে হবে। জীববৈচিত্র্য তো রক্ষা হবে না, আর জীববৈচিত্র্য রক্ষা না হলে তো সুন্দরবনও বাঁচবে না। এটা কিন্তু একটার সাথে একটা রিলেটেড, হ্যাঁ, কীট পতঙ্গ, প্রাণী এবং গাছপালা একটার সাথে একটা রিলেটেড। আমি একই প্রশ্ন অধ্যাপক মোকাদ্দেম হোসেন আপনার কাছে রাখতে চাই, সুন্দরবনকে রক্ষা করার জন্য নতুন করে ভাবনার কোনো বিষয় আমরা উপলব্ধি করতে পারছি কিনা? যেভাবে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে, একের পর এক শত শত শিল্প প্রতিষ্ঠানের মধ্যে গড়ে উঠেছে, সরকার কি ধরনের ব্যবস্থা নিতে পারে আপনার কি মনে হয়? ধন্যবাদ। দেখুন, সুন্দরবনের অধ্যাপক মাহমুদ সাহেব যেটা বললেন তার সাথে আমি একটু বাড়তি যোগ করতে চাই। সুন্দরবনের উপরে কিন্তু আপনার দেখুন যে খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরার প্রায় 10 লক্ষাধিক বাওয়ালি এবং মাওয়ালি কমিউনিটি। অর্থাৎ বাওয়ালি হচ্ছে যারা হচ্ছে আপনার উড এবং উড প্রোডাক্টস কালেক্টর, যেটা, আর মাওয়ালি হচ্ছে হানি বা মধু কালেক্টর। এর সাথে হাজার হাজার বোটম্যান যারা আছে এবং হাজার হাজার লক্ষ লক্ষ ফিশারম্যান আছে। কাজে এই 4 ধরনের লোকের জীবন জীবিকা কিন্তু নির্ভরশীল, এবং প্রায় 20 লক্ষাধিক লোকের জীবন জীবিকা কিন্তু এই সুন্দরবনের উপরেই কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর। আমরা দেখেছি যে প্রতি বছরই কিন্তু এখান থেকে মানে এই লোকের জীবন জীবিকা গুলো কিন্তু এখান থেকে আসে। এখন এখানে দুটো বিষয় আছে। যখন আমরা দেখেছি যে ডিভাস্টেটিং ঘূর্ণিঝড়ের কারণে সুন্দরবনে 1 বছরের জন্য সমস্ত কিছু এক্সট্রাক্ট বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং তারপরে কিন্তু সুন্দরবন, যেটা মাহবুব সাহেব বলছেন যে তাকে নিজের মতো করে রিজেনারেট করতে দেওয়া, কিন্তু সেখানে কিন্তু এই এক্সট্রাকশন গুলোকে ব্যান করা হয়েছিল। এখনো ফরেস্ট ডিপার্টমেন্ট কিন্তু ওখানে কিন্তু বিভিন্ন ধরনের আপনার ওই আপনার এই রিসোর্স গুলোকে কিন্তু বিক্রি করে দেয়, তারা অকশন দেয়, এবং সেগুলোকে কিন্তু নেওয়ার জন্য কিন্তু ভিতরে কিন্তু হাজার হাজার মানে লোক কিন্তু সেখানে মানে সমাগম হয়, এবং সেখানে কিন্তু বায়োডাইভার্সিটি যে কথাটা আমরা বলছি, যদিও ইউনেস্কো হেরিটেজ হিসেবে আছে, কিন্তু সেই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখেছি যে একদিকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস চলছে, অন্যদিকে আমরা দেখেছি যেখানে মানে লোকজনের মানে বাড়তি সমাগম হচ্ছে, এবং সেখানে কিন্তু বায়োডাইভার্সিটির উপর প্রচন্ড চাপ পড়ছে। জলরাশি এবং বিস্তৃত যে সমস্ত মানে ব্যাসগুলো এবং যে কোনো ওয়েটল্যান্ডের মাঝ দিয়ে যে সমস্ত ইয়েগুলো, খালগুলো গিয়েছে, সেগুলোর উপরে প্রচন্ড চাপ। এবং আপনি দেখবেন যে এখানে যে সমস্ত আপনার নৌকাগুলো চলে, সেগুলো কিন্তু আপনার দেখবেন যে ইঞ্জিন বোর্ড, এবং সেগুলো প্রচন্ড রকম শব্দ করে। কাজে সবকিছু মিলিয়ে কিন্তু এই বায়োডাইভার্সিটিটা কিন্তু একটা প্রচন্ড হুমকির মুখে। শিল্প প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে কোনো মন্তব্য আছে কিনা আপনার, যেগুলো একটু নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা প্রয়োজন খুব জরুরি ভিত্তিতে? না, এখন এটার জন্য আমরা যেটা করতে পারি যে একটা হলো যে ন্যাশনাল হেরিটেজ, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল হেরিটেজ, এবং আরেকটা হচ্ছে আমাদের মানে সম্পদ। এই সম্পদগুলোকে এক্সক্লুসিভ ওয়েতে প্রোটেক্ট করা বা সুরক্ষা করার জন্য আমরা অবশ্যই এটা আমাদের এক্সিস্টিং যে ল আছে সেটাকে আরো মানে এটাকে ইনফোর্স করতে পারি, এবং একইভাবে আমরা যেটা করতে পারি যে গভর্নমেন্ট এটা এক্সক্লুসিভ জোন হিসেবে এটা ডিক্লেয়ার করতে পারে। একদিকে ধরুন আমাদের ইকো ট্যুরিজমের বিষয়টা যেটা যদি আমরা রাখি, তাহলে সেখানে কোনো এক্সোটিক প্লান্টেশন হবে না, যেটা মাহবুব সাহেব বললেন। টোটালি এক্সোটিক প্লান্টেশন বা যে অন্যান্য যে সমস্ত মানে স্পিসিস যেটা বাইরে থেকে আনা হয়, সেগুলোকে টোটালি বন্ধ করতে হবে, এবং ভেজিটেশন যেটাকে আমরা বলছি মিসাইল ভেজিটেশন, যেটা সুন্দরবনের যে সমস্ত স্পিসিস গুলো, সেগুলোকে কিন্তু ফার্দার জেনারেট করার মতো পরিবেশ তৈরি করতে হবে। আর একটা হলো যে এখানে বহু ধরনের শিকারী লোকজন যাতায়াত করে এবং বহু ধরনের মানুষের সমাগম হয়, সেই জিনিসগুলোকে টোটালি বন্ধ করতে হবে। মাছ ধরার নামে সেখানে লক্ষ লক্ষ লোকের সমাহার, অবশ্যই সবকিছুকে আমাদেরকে বিবেচনা নিতে হবে। অনেক ধন্যবাদ মোকাদ্দেম হোসেন। আমরা প্রায় শেষ পর্যায়ে। অধ্যাপক মাহবুব, আপনার শেষ মন্তব্য জানতে চাচ্ছি, বিশেষ করে ঘূর্ণিঝড় আমফান বিষয়ে আমাদেরকে সতর্কতা হিসেবে এই মুহূর্তে আর কোনো কিছু করার প্রয়োজন আছে কিনা? না, আমার একটাই বলার আছে এখানে, সে জিনিসটা যায় যেহেতু এই বছরের ঘূর্ণিঝড়টা একটা ব্যতিক্রম এই করোনার কারণে, সুতরাং জনগণ যারা যেখানে বসবাস করতেছে এবং যেই জন্য তারা সতর্ক থাকবেন। ইউজুয়ালি দেখা যাচ্ছে যে 1 দিন 2 দিন আগে কিছু শেল্টারে যায় না, তবে যেটা মোকাদ্দেম হোসেন যে কথা বললেন, ওখানে কোনো ডিজেবল লোক আছে, প্রেগনেন্ট মাদার, বয়স্ক লোক,
হ্যাঁ, এই সমস্ত লোকগুলিকে আগেই সরাইতে হবে। এদের জন্য শেল্টারগুলিতে আলাদা আলাদা থাকবে, এমনকি প্রয়োজন মধ্যে প্রেগনেন্ট মাদারকে শেল্টারে নিবে না, তাদেরকে হাসপাতালে নিয়ে রাখবে। আর অন্যান্য জনগণকে নিতে হবে, হয়তো একদিন আগে নেওয়া যাবে না, ওই নিতে হবে 6 ঘন্টা 7 ঘন্টা আগে, লার্জ স্কেলে ভলান্টিয়ার লাগবে তখন। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, শেষ করছি ঘূর্ণিঝড় আমফান যে মাত্রা নিয়ে, যে গতি নিয়ে আমাদের উপরে আক্রমণের আশঙ্কা রয়েছে, সেটি আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। আমরা আশা করব, অবশ্যই আমরা আশা করতে পারি যে এটি একেবারে দুর্বল হয়ে বাংলাদেশে আছড়ে পড়বে, বা যতটুকু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা তার থেকে পরিত্রাণ পাবো, এটুকুই আশাবাদ ব্যক্ত করতে পারি আমরা প্রকৃতির কাছে, সৃষ্টিকর্তার কাছে। এছাড়া তো আমাদের এই মুহূর্তে আর কিছু করার নেই। শুভরাত্রি।